হুট করে এসেই আমার শরীর থেকে লাল বেনারসি শাড়িটা একটানে খুলে ফেলল। গহনাগুলো সব টেনে টেনে খুলল। এত ব্যথা করছিল যে কানের দুলটা টানার সময় কানের কিছুটা অংশ কেটে গিয়েছিল। আমি চিৎকার করতে পারছিলাম না লজ্জায়। এটা ভেবে যে নতুন বউ এভাবে চিৎকার করলে লোকে খারাপ বলবে। আমি আমার মুখ টিপে নিজের কষ্টগুলোকে দমিয়ে রাখি। শাশুড়ি আম্মা আমার মুখের উপর একটা ছেঁড়া শাড়ি ছুঁড়ে মারে আর ধাক্কা দিয়ে বলে, এটা পরে নে। আর শোন, তোর মতন ফকিন্নির মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছি সেটাই অনেক। এর থেকে বেশি কিছু আশা করিস না। কথাটা বলে আমাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। ধাক্কার তাল সামলাতে না পেরে খাটের পায়ে কপালটা লেগে কিছুটা কেটে গিয়ে কপাল থেকে রক্ত ঝরতে থাকে। আমি রক্তাক্ত কপালটা হাঁটুতে নুয়ে বসে বসে কাঁদছি। হঠাৎ এক শীতল স্পর্শ অনুভব করি আমার কাঁধে। আমি কেঁপে উঠি আর মুখ তুলে চেয়ে দেখি মানুষটা আমার সামনে। সে আমার শরীরে একটা শাড়ি জড়িয়ে দিয়ে বলে, সরি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি আসলেই বুঝতে পারিনি আপনার আমাকে পছন্দ হবে না। আর হবেই বাকি করে আপনার মতন এত সুন্দরী একটা মেয়ে কি আমার মতো এমন কালো একটা ছেলের জন্য কাম্য? তবে বিশ্বাস করুন আমি শুধু আপনার বাবার অবস্থা দেখে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। শুধু আপনার বাবার সম্মানের কথা ভেবে। তিনি আমার কাছে ছুটি নিতে এসে বিয়ের কার্ডটা দিয়ে বলেছিল খুব ধুমধাম করে আপনার বিয়ে দিতে চায়। তার জীবনের সব জমানো পুঁজি ব্যয় করেছে এই বিয়েতে। তাই তাকে আমি আর কিছু বলতে দিলাম না। আমি তার পাঞ্জাবির কলারটা ধরে উঠিয়ে দাঁড় করালাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, কেন করলেন আমাকে আপনি বিয়ে? এখন তো মনে হচ্ছে আপনার সাথে বিয়ে না হয়ে সারাটা জীবন কুমারী হয়ে কাটিয়ে দেওয়াটাই আমার জন্য ভালো ছিল। এরই মধ্যে আমার শাশুড়ি আম্মা দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ওঠে, ওলোকে কোথায় আছিস রে? তোরা জলদি আয়। এই মেয়ে আমার ছেলের কলার চেপে ধরেছে। ওরে মেরে ফেললো গো, তোরা আয় সবাই। তার চিৎকার শুনে আমার ননদ ছুটে আসে। কি হয়েছে গো মা, ওভাবে চিল্লাচ্ছ কেন? দেখ না দেখ, নতুন বউয়ের কাণ্ড কারখানা দেখ। উনি এগিয়ে গিয়ে তার মাকে বলল, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে মা। কি বুঝতে ভুল হবে? একটু আগে তোকে আমি যেই কথাগুলো বললাম ভুলে গেলি? না মা, ভুলিনি। প্লিজ আমাদেরকে একটু কথা বলতে দাও। কথাটা বলে উনি উনার মাকে রুম থেকে বেরিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। ঈশানী, আমার মায়ের সাথে আপনি আর খারাপ বিহেভ করবেন না। ভুল তো আমার। আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন। তবুও আমার মাকে অপমান করবেন না প্লিজ, অনুরোধ থাকলো আপনার কাছে। আমি আপনার মাকে অপমান করেছি? কিভাবে করলাম? উনি চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আমি উনাকে ঝাঁকিয়ে বলি, কি হলো বলুন? উনি পকেট থেকে একটা নেকলেস বের করে আমার সামনে ধরে বলে, মা আপনাকে এই নেকলেসটা পরিয়ে দিতে এসেছিল। পারিবারিক ঐতিহ্য রক্ষার্থে বংশের বড় ছেলের বউ এই নেকলেসটা পায়। মা পেয়েছিল দাদিমার কাছ থেকে, আর আপনি পাবেন মায়ের কাছ থেকে। তাই মা ভালোবেসেই এটা পরিয়ে দিতে এসেছিল। কিন্তু আপনি নিজের শাড়ি গহনা খুলে মায়ের মুখের উপর ছুঁড়ে মেরে দিলেন। ছি, এসব বলেছে আপনার মা? এতটা নীচ উনেছি? আপনি কিন্তু আবারও আমার মাকে অপমান করছেন। বেশ করেছি বলেছি, আরও বলবো। আপনার মা একটা মিথ্যাবাদী। তখন ভুল করেছিলাম, কিন্তু আর না। ওদিকে আমার শাশুড়ি আম্মা আমাকে তাড়িয়ে দেওয়ার ফন্দি আটতে থাকেন। নিশি, তপু তোদের সৎ ভাই তো বিয়ে করে বউ নিয়ে আসলো। এখন ওর সন্তান হলে তো সব সম্পত্তি ওর বংশই পাবে। তপু বলল, না না, এটা হতে দেওয়া যাবে না মা। আমি তোমার একমাত্র ছেলে না? ভাইয়াকে বলো না মা সব সম্পত্তি আমার নামে করে দিতে। পাশ থেকে নিশি বলে, না মা, আমার নামে করতে বলবা ভাইয়াকে। আমি তোমার কত কাজ করে দিয়ে ভুলে গেলে? তোমার মাথার পাকা চুল তুলে দিই, তোমার সাথে শপিং এ গেলে দামি দামি শাড়ি পছন্দ করে দিই, গহনা কোনোটার দাম বেশি সেটা দোকানদারের কাছ থেকে শুনে তোমাকে দেখিয়ে দিই। কত কাজ করি মা, বললে আমার কথায় বলবে। এই নিয়ে নিশি আর তপুর মধ্যে ঝগড়া হতে থাকে। আমার শাশুড়ি আম্মা এক ঝাড়ি দিয়ে জনকেই চুপ করাই।
আমার শাশুড়ি আম্মা কান ধরে নিশি আর তপুর দু মাথা এক করে দেয় এক টাক। দুজনে ভা ভা করে কাঁদতে থাকে। যা দেখে শাশুড়ি আম্মা আবার ওদেরকে ঝাড়ি দেয়। হারামির দল, থাপ্পড় খাইছস তোরা? তার ঝাড়ি খেয়ে ওরা চুপ হয়ে যায়। এদিকে উনি আমাকে শেখাচ্ছেন তার মাকে কিভাবে সম্মান দিব। আমি কিছু বললেও শুনতে চাইছে না, তাই এক প্রকার রাগ করে তাকে বোঝানো ছেড়ে দিলাম। তাকে বললাম রুম থেকে বেরিয়ে যান, আর সে আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বিছানা থেকে বালিশটা উঠিয়ে চলে যেতে লাগল। এত রাতে বালিশটা নিয়ে কোথায় যাচ্ছেন? কেন, আপনিই তো বললেন রুম থেকে চলে যেতে। ভালোই বুদ্ধি এঁটেছেন আপনি। মানে বুঝছেন না? আপনি চলে যান আর আপনার মা এসে চিল্লায় চিল্লায় বলুক তার ছেলেকে আমি রুম থেকে বের করে দিয়েছি। তাহলে যেতে বললেন যে? হ্যাঁ, বলেছি। শাড়িটা পরব তাই। ওর ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। আপনার শাড়ি পরা হলে আমাকে ডাকবেন। উনি রুমের বাইরে গেলে আমি শাড়িটা কোনো রকমে শরীরের সাথে আটসাট করে পেঁচিয়ে উনাকে ডাকি, ভেতরে আসুন। আমার শাড়ি পরা হয়ে গেছে। উনি ভিতরে আসে আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। উনার এমন চোখের চাউনি আমার মেজাজটাকে খারাপ করে দিচ্ছে। আমি এগিয়ে কিছু বলতে যাব তখন শাড়ির সাথে বেঁধে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। উনি এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দেয় আমাকে উঠার জন্য। আমি হাতটা না ধরেই উঠে দাঁড়াতে যাই আর শাড়িতে বেঁধে আবার পড়ে যেতে লাগি। সেটা দেখে উনি ধরে বসে আমার কোমরে জড়িয়ে ধরে বলে, এটা কিভাবে শাড়ি পরেছেন আপনি? তখন কাছ থেকে উনি আমার কানের দিকে লক্ষ্য করে, দেখে কান থেকে রক্ত ঝরছে। উনি আমার কানে হাত দিতেই আমি ব্যথায় আহ করে উঠি। তখন উনি আমার কাছে জানতে চায়, এটা কিভাবে হলো? উনার এমন প্রশ্নে আমাকে শাশুড়ি আম্মার সেই ভয়ঙ্কর রূপটা মনে করিয়ে দিল। সঙ্গে সঙ্গে উনাকে ধাক্কা দিয়ে আমার থেকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। আমার এমন আচরণে উনি হয়তো অস্বস্তি বোধ করল, কিন্তু কিছুই বলল না। শাড়িটার জন্য আমি নড়তে চলতেও পারছি না, হাঁটতে গেলেই বেঁধে বেঁধে পড়ে যাচ্ছি। উনি চোখ তুলে বলল, ঈশানী, আমি কি আপনাকে শাড়ি পরানো শিখিয়ে দেব? মানে, আপনি কি বোঝাতে চান আমি শাড়ি পরতে পারি না? না, আমি সেটা বলিনি, শুধু বলেছি শাড়ি পরানো শিখিয়ে দিব। আবার সেই এক কথা বললেন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা থাক, আর কিছু বলছি না, আপনি এভাবেই থাকুন। মানে কি, আমি একটা বিপদে পড়েছি আর আপনি আমাকে এভাবে ফেলে রাখতে চান? এই অবস্থায় আমি মানুষের সামনে যাব আর ধপাস ধপাস করে অন্য মানুষের গায়ে পড়ব? ভালো লাগবে আপনার সেটা দেখতে? সেজন্যই তো বলছিলাম আসুন আমি আপনাকে শাড়ি পরানো শিখিয়ে দিই। কিসের জন্য? আমি আপনার হেল্প কেন নিব? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে আপনাকে কিছু বলা। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। কথাটা বলে উনি চলে যেতে লাগে। আমি ইচ্ছা করে ধপাস করে উনাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। উনি উঠতে গেলেও উঠতে দিই না। আমাকে আপনি শাড়ি পরানো শিখিয়ে দিতে চেয়েছেন না, চলে যাচ্ছেন কেন? আমি উঠে দাঁড়িয়ে শাড়িটা টেনে খুলে ফেলি আর বলি, এবার শিখিয়ে দিন। উনি একটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে শাড়ি পরাতে থাকে আর বলে দেয় কিভাবে পরতে হবে। শাড়ির কুচিগুলো সুন্দর করে ভাঁজ করে গুজার জন্য নাভির কাছে আনতেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজে থেমে যায়। কুচিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে গুজে নিতে বলে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শাড়িটা ঠিক করে নিয়ে আমি বাইরে বেরিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা নিচে বসে চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ গো, আমার ঠ্যাং ভেঙে গেল গো। ও তপুরে, ও নিশিরে, তোদের মা আর বাঁচবে না, তোরা ভালো থাকিস। উনি শাশুড়ি আম্মাকে সান্ত্বনা দিচ্ছে। কি সব বলছো মা? তোমার কিচ্ছু হবে না, চলো তোমাকে নিয়ে হসপিটালে যায়। নিশি আর তপু ভা ভা করে কেঁদে উঠে বলে, না না ভাইয়া, মাকে হসপিটালে নিও না। মায়ের অনেক ইচ্ছা মৃত্যু হলে এ বাড়িতেই যেন হয়। উনি একটা ঝাড়ি দিয়ে বলে, থামো, পা ভাঙলে কেউ মরে না, এসব কথা বলিস না মায়ের সামনে। শাশুড়ি আম্মা আরো জোরে চিৎকার দিয়ে ওঠে। তারপর কাঁদতে কাঁদতে বলে, না না বাবা, আমার সত্যি মনে হচ্ছে মরে যাব, আমাকে তোরা হসপিটালে নিস না।
শুধু আমার একটা আবদার রাখবি? উনি বলে, বলো মা, কি আবদার? আজ সারা রাত তোরা 3 ভাই বোন আমার সাথে কাটাবি? কথাটা শুনে উনি আমার মুখের দিকে তাকায় আর চোখের ইশারায় বোঝায় তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুমালে আমার কিছু মনে থাকে না। কানের কাছে আওয়াজ আসে, ফকিন্নির বেটি নবাবজাদি হইছস? বেলা দুপুর গড়িয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠার নাম নাই। আমি ঘুমন্ত অবস্থায় কানে বালিশ চেপে ধরে রাখি। হঠাৎ লক্ষ্য করি আমার বালিশটা কেউ টেনে নিচ্ছে। আমি চোখ মেলে দেখার আগেই কলকল করে এক বালতি পানি কেউ আমার মুখের উপরে ঢেলে দেয়। আমি এক লাফে উঠে বসি। ঘড়িতে চেয়ে দেখি 9টা 30 মিনিট বাজে। কখন সকাল হয়েছে বুঝতে পারিনি। উনি হয়তো এতক্ষণে অফিসে বেরিয়ে গেছে। শাশুড়ি আম্মা আমার এক মুষ্টি চুলে ধরে টেনে আমাকে ফ্লোরে ফেলে দেয়। নিশি এসে গাদি গাদি কাপড় আমার মুখের উপরে ফেলে। নাও ভাবি, সব কাপড়চোপড় কেচে ধুয়ে ছাদে গিয়ে নেড়ে দিয়ে এসো। শাশুড়ি আম্মা বলে, এটা হয়ে গেলে কিচেনে গিয়ে রান্না করিস। আমি হতবাক। বাড়ির বউদের উপর শাশুড়িদের অত্যাচার হয় সেটা আগে শুনেছি, কিন্তু সেটা যে এমন হয় তা আজ প্রথম দেখছি। কি হলো, কথা কানে যায়নি? এখনো বসে আছিস? কথাটা বলে শাশুড়ি আম্মা আমাকে একটা চড় দিতে যায়, পাশ থেকে কেউ এসে মা বলে চিৎকার দিয়ে ওঠে। আমি তাকিয়ে দেখি উনি দাঁড়ানো। উনাকে দেখে শাশুড়ি আম্মার চোখ দুটো একেবারে আবেগী হয়ে গেল। আমাকে ধরে টেনে উঠাচ্ছে। ওঠো বৌমা ওঠো, এভাবে কেউ কাজ করে? বললাম, নতুন বউ কোনো কাজ করার দরকার নেই। দেখ না দেখ উদয়, তোর বউ এখানে বসে কাপড় চোপড় কাচ্ছে। উনি এগিয়ে এসে আমাকে ঠেলে নিজের পিছনে রেখে শাশুড়ি আম্মার মুখোমুখি দাঁড়ালো। আমি সব দেখেছি মা, এমনটা কেন করছো ওর সাথে? উনার এমন প্রশ্নে শাশুড়ি আম্মার চোখ দুটো নিচে নেমে যায়। তারপর আমি বলি, কাল আপনাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি কিছুই বুঝতে চাইলেন না। কালকের সব ঘটনা খুলে বলার পর উনি শাশুড়ি আম্মার কাছে জানতে চায়, এমনটা কেন করলে মা? ছি মা, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। শুধু শুধু আমি ঈশানীকে ভুল বুঝেছি। বাহহ উদয়, এখন মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল? কি বলছো মা? তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। রাখো তোর ভালোবাসা। এমন দয়ার ভালোবাসা আমার চাই না। এটাকে তোমার দয়ার ভালোবাসা মনে হয়? হ্যাঁ মনে হয়, কারণ তোর বাবা তার সব সম্পত্তি শুধু তোর নামে লিখে রেখে গেছে, আমার সন্তানদের নামে নয়। মা, এটা তুমি কি বলছো? তাহলে কি শুধু সম্পত্তির জন্য তুমি আমাকে ছেলে ভেবেছো এতদিন? হ্যাঁ তাই। তুই আমার সতীনের ছেলে, আর সতীনের ছেলে কখনো আপন হয় না। তাছাড়াও তুই নিজেই আমাকে কখনো আপন ভাবিসনি। সব তোর অভিনয়। এটা তুমি বলতে পারলে মা? হ্যাঁ পারলাম। তুই যদি সত্যি আমাকে তোর মা মেনে থাকিস তাহলে প্রমাণ কর তুই আমার ছেলে। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। তোর সব সম্পত্তি আমার নিশি আর তপুর নামে লিখে দিতে হবে, তাহলে মানব তুই আমার ছেলে। আর আমাকে কতটা সম্মান করিস। শাশুড়ি আম্মা রুম থেকে বেরিয়ে গিয়ে একটা দলিল নিয়ে আসে। তারপর সেটা উনার সামনে রেখে বলে সই করতে। এটাতে সই করে দে। তাকিয়ে দেখি উনার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে। আবেগের বশে উনি সই করে দেয়। তারপর শাশুড়ি আম্মা রুম থেকে বেরিয়ে যায়। বিছানার পাশে ঝাপসা চোখে বসে আছে উনি। কি করলেন এটা আপনি? আপনি জানেন এখন উনি কি করবে? যদি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেয়? দিলে দিবে, তবে আমার মনে হয় না এমনটা করবে। মানে? এতগুলা দিন ধরেও কি মায়ের মনে একটু জায়গা করতে পারিনি আমি? নিজের সব কিছু মায়ের কথায় আমি নিশি আর তপুকে দিয়ে দিয়েছি। আমাকে তাড়িয়ে দিতে মায়েরও কষ্ট হবে। তাছাড়াও বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল এই সব কিছু দেখে রাখতে। এইগুলো ভোগ করতে গিয়ে আমি আমার মা, ভাই, বোনকে হারাতে পারবো না। আমি উনাকে টেনে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বলি, এত ভালো কেন আপনি? কেন এত বিশ্বাস করেন মানুষকে? উনি কিছু বলে না, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আর আমি উনার মাথায় বিলি কাটতে থাকি। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি উনাকে বলি, আচ্ছা, আজ অফিসে গেলেন না কেন? গিয়েছিলাম, ভাবলাম মায়ের পায়ে ব্যথা হয়তো এখনো আছে, হাঁটতে পারছে না।
আর কাল তো তোমাকে একটু সময়ও দিতে পারিনি, তাই চলে আসলাম। কেমন মানুষ আপনি, সবার কথা এত ভাবেন। আর উনি উঠে বসেই আমার ঠোঁটটা চেপে ধরল, চোখটা ঘুরিয়ে আমাকে বলল, আর কিচ্ছু না, আমাকে একটু ভালোবাসবে ঈশানী? হুম হুম। উনার বুকে আমার মুখ লুকায়। আপনাকে যে ভালো না বেশে পারা যায় না। উনি আমাকে ঝাঁকিয়ে বলে, ঈশানী, মা আমাদেরকে ডাকছে, ওঠো। আমি ঘুম ঘুম চোখে বলি, ধুর, আপনাদের জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারি না। উনি নিচু হয়ে আমার কপালে একটা চুমু এঁকে দেয় আর বলে, ঠিক আছে তুমি ঘুমাও, আমি যাচ্ছি। আমি উনার হাতটা টেনে ধরে বলি, এমন কেন আপনার মা, আমাদের কি নিজস্ব কোনো টাইম থাকতে পারে না? উনি এগিয়ে এসে আমার নাকে উনার নাক ছুঁয়ে দিয়ে বলে, এতক্ষণ ধরে এত আদর দিলাম তারপরও এমন বলছো? আমি লজ্জায় উনাকে সরিয়ে দিয়ে উঠে বসি। তারপর ব্লাউজের হুকগুলো লাগাতে লাগাতে বলি, ঠিক আছে, আপনি থাকুন, আমি গিয়ে দেখছি। আমি নিচে নেমে শাড়িটা পরে গিয়ে দরজাটা খুলে দিলাম। আর দরজা খুলতেই আমাকে দেখে শাশুড়ি আম্মা বলতে শুরু করলো, এই ফকিন্নির বেটি, এভাবে নবাবজাদির মতন ঘরের নতুন বউ সেজে বসে থাকলে চলবে? বাড়িতে কাজের লোক যে কটাকে ছাড়িয়ে দিয়েছি তাদের কাজগুলো কে করবে? কথাটা শোনার পর আমি কিছু বলতে যাব তার আগেই শাশুড়ি আম্মা আমার হাত ধরে টেনে কিচেনে নিয়ে যায়। তারপর আমার সামনে ঠাস ঠাস করে শব্দ করে কালকের সব এঁটো বাসনগুলো ছুঁড়ে মারে। এগুলো সব চকচক করে পরিষ্কার করে নতুন বানিয়ে দিবি, তারপর রান্না করে এসে আমার পা টিপবি, বুঝেছিস? আমি শাশুড়ি আম্মার দিকে হা হয়ে তাকিয়ে আছি। আমার কিছু বলার ভাষা হারিয়ে গেছে। মনে মনে ভাবছি, পৃথিবীতে এমন শাশুড়িও হয়? এর মধ্যে আমার কোনো উত্তর না পেয়ে শাশুড়ি আম্মা আমার চুলের মুষ্টি টেনে ধরে আর বলে, আমার কথার জবাব দিস না কেন? বল হ্যাঁ মা, করব, বল। বলেই একটা ঝাড়ি দিয়ে আমার চুল ছেড়ে দিয়ে গালে একটা চড় মারতে যায়। আচমকা এভাবে চড় মারতে যাওয়াই আমি আমার চোখ দুটো বন্ধ করেনি। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে চোখটা খুলে দেখি উনি শাশুড়ি আম্মার হাতটা ধরে রেখেছে। আর আমার শাশুড়ি আম্মা বড় বড় চোখ নিয়ে উনার দিকে তাকিয়ে আছেন। আমি উনার কাঁধে হাত রাখতেই শাশুড়ি আম্মার হাতটা ছেড়ে দিয়ে উনি আমাকে জড়িয়ে ধরে আর শাশুড়ি আম্মার দিকে ঘুরে তাকিয়ে বলে, আমার ঈশানীকে কি তোমার কাজের মেয়ে মনে হয় মা? ঈশানী এবাড়ির বউ, এইটুকু সম্মান কি ওকে দেওয়া যায় না? ওলে লে দরদ উতলে পড়ছে দেখি বেচারার। এমন ভাবে বলছে যেন বাড়িতে বাড়ির বউ কখনো কাজ করে না। কাজ করে না সেটা বলিনি মা, আমি শুধু বলেছি এভাবে কেন বলছো? বাড়িতে তো 3টা কাজের লোক আছে, তাহলে ঈশানী কেন কাজ করবে? কোনো কাজের লোক টোক নেই মানে? সবকটাকে ছাড়িয়ে দিয়েছি। কেন? আমি ভাবলাম বাড়িতে বউ থাকতে টাকা দিয়ে কাজের লোক কেন পুষতে হবে? তাছাড়াও তোর বউকে যেমন ফকিন্নির ঘর থেকে আনছি সমন ঘরের মেয়েরাই এ বাড়িতে কাজ করে। তোর বউ তো এসব কাজে অভ্যস্ত হবে, তাহলে ওই করুক সব কাজ। না মা, আমার ঈশানী কোনো কাজ করবে না। তাহলে তুই কর। ভুলে যাস না এ বাড়িটা এখন আর তোর নেই। এ বাড়িতে থাকতে হলে এখন থেকে তোদেরকে কাজ করে খেতে হবে। আর আমি যা হুকুম দেব অক্ষরে অক্ষরে মানতে হবে। শাশুড়ি আম্মার কথা শুনে উনি যেন বড় একটা শোকট খায়। উনার ঝাপসা চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট মনের কথাগুলো পড়তে পারছি। উনি হয়তো ভাবছে সবকিছু মায়ের কথায় ভাই বোনের নামে লিখে দিলে মা এমন আচরণ করবে, সেটা আগে বুঝতে পারেনি। এত বিশ্বাস করে মানুষটা এদেরকে, আর এরাই কষ্ট দেয়। উনি নিজের চোখের পানি গড়িয়ে পড়ার আগেই 2 হাত দিয়ে চোখ দুটো মুছে নেয়। তারপর আমাকে ছেড়ে দিয়ে শাশুড়ি আম্মার হাত দুটো ধরে বলে, মা, তুমি না আমাকে কতটা ভালোবাসো, তাহলে আজ কি হয়েছে তোমার? শাশুড়ি আম্মা একটা গা ঝাড়া দিয়ে উনাকে দূরে সরিয়ে দেয়। কিসের মা? আমি তোর মা নই, আমি শুধুই নিশি আর তপুর মা। ভুলে যাস না তুই আমার সতীনের ছেলে। এটা তুমি কি বলছো মা? তুমি কখনো আমাকে বুঝতে দাওনি তুমি আমার মা নও। হ্যাঁ, তার কারণ এই সম্পত্তি। জীবনে কখনো তোকে দেখলে আমার মাতৃত্ববোধ জাগেনি। এতগুলা দিন যেই জন্য অভিনয় করা তোর সাথে, সেটা এই সম্পত্তি যা আজ আমার পাওয়া হয়ে গেছে।
তুই চাইলে এখন এ বাড়ি থেকে চলে যেতে পারিস। আর যদি থাকতে চাস তাহলে তোর বউকে বাড়ির সব কাজ করতে হবে আর তোকেও। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি আর চুপ করে থাকতে পারলাম না। উনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি শাশুড়ি আম্মার মুখোমুখি হয়ে দাঁড়ালাম। আর তার চোখে চোখ রেখে তাকালাম। ওলে লে দেখ কিভাবে তাকিয়েছে। মনে তো হচ্ছে খপ করে আমায় গিলে খাবে। হ্যাঁ খাবো। আপনি আমাকে রান্না করতে বলেছিলেন না? ইচ্ছা করছে আপনাকে কুচি কুচি করে কেটে কড়াইয়ে গরম তেলে চুবিয়ে সিদ্ধ করি। দাঁতে দাঁত চেপে কথাটা বলি। কি বললি তুই? তোর এত বড় সাহস তুই আমাকে রান্না করবি? তোকে তো আমি। শাশুড়ি আম্মা আমাকে রেগে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আমাকে মারতে যাবে তখন উনি শাশুড়ি আম্মার কাছে হাত জোড় করে বলে, ওকে মেরো না মা, ওর ভুল হয়ে গেছে। আমি উঠে ওনাকে বলি, এসব আপনি কি বলছেন? আমি কোনো ভুল করিনি। শাশুড়ি আম্মা হেসে বলে, ঠিক আছে তোর বউকে বল আমার পা ধরে ক্ষমা চাইতে। উনি আমাকে বলে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও ঈশানী। কখনো না। তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দোহাই প্লিজ ক্ষমা চাও ঈশানী। আপনি, ঈশানী আমার জন্য। উনার কথায় আমি শাশুড়ি আম্মার কাছে ক্ষমা চাই। তারপর উনি বলে, আমি আর ঈশানী এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। আমি চাই না আমার জন্য ঈশানী এ বাড়িতে থেকে আর অপমানিত হোক। আর আমি এটাও চাই না তোমার মনে ওকে নিয়ে কোনো ক্ষোভ থাকুন। এজন্য ওকে দিয়ে ক্ষমা চাইয়ে নিলাম। তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থেকে চলো ঈশানী। উনি আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। তারপর উনার আর আমার সব কাপড়চোপড় প্যাক করতে থাকে। আমি উনাকে বলি আরেকবার ভেবে দেখতে, কষ্ট হলে যাওয়ার দরকার নেই, কিন্তু উনি বলে যা করছে আমার ভালোর জন্যই করছে। উনি আমাকে নিয়ে শাশুড়ি আম্মার কাছে আসে। যাওয়ার সময় শাশুড়ি আম্মার পায়ে সালাম করতে যায়, কিন্তু শাশুড়ি আম্মা পা টেনে অন্যদিকে ঘুরিয়ে নেয়। বিছানায় বসে আঙুল ফল খাচ্ছে তিনি আর নিশির সাথে হেসে হেসে কথা বলছে। আমাদের দিকে ঘুরেও তাকালেন না। এই এখন আমরা কোথায় যাব? উনি আমার হাতটা শক্ত করে ধরে আমার চোখে চোখ রেখে বলল, ভরসা আছে না আমার উপর? হুম হুম। তাহলে নিশ্চিন্তে থাকো। আমাকে বুকে জড়িয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে আসে। আমার খুব খারাপ লাগছিল। এই একটা দিনে অনেক স্মৃতি জমা করেছি এই বাড়িতে। কখনো ভাবিনি বাড়িটা থেকে এভাবে বেরিয়ে আসব। রাস্তায় বের হতেই দেখি কাঠপুরানো রোদ্দুর। এই রোদ্দুরে কোথায় যাব? উনি মনে হয় আমার মনের কথা পড়ে নিয়েছে। ঈশানী এত ভেবো না, থাকার জায়গা আছে। থাকার জায়গা আছে মানে? উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা রিকশা ডেকে উঠে পড়ে। আর আমাকেও ডাকে। আমি রিকশাতে উঠলাম, কিন্তু বুঝছি না উনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? উনি আমাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। আর বলল, গেলেই দেখতে পারবে। রিকশাটা একটা বিশাল বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। উনি আমার হাত ধরে রিকশা থেকে নামায়। তারপর রিকশাওয়ালাকে ভাড়াটা মিটিয়ে ব্যাগগুলো উঠিয়ে বাড়িটার ভেতরে যেতে লাগে। আমিও উনার পেছনে পেছনে যাই। বাড়ির দারোয়ান উনাকে সালাম দিয়ে মেইন গেটটা খুলে দেয় আর ভেতরের দরজার চাবিটা উনাকে দিয়ে দেয়। আমি বুঝতে পারছি না কোথায় নিয়ে এসেছেন আমাকে আপনি। উনি মুচকি হেসে বাড়ির ভেতরের দরজাটা খুলতে খুলতে বলে, তোমার বাড়িতে? মানে? এই বাড়িটা বাবা আমার হবু বউয়ের নামে লিখে রেখে গিয়েছিল। কি বলছেন? হুমম। শুধু তোমার নয় তপু, নিশি, এদের সকলের জন্যই এমন একটা করে বাড়ি বাবা গোপনে বানিয়ে রেখে গেছে। এমনকি তপুর হবু বউয়ের নামেও। এটা আপনার মা, ভাই বোন জানে না? না, এটা শুধু আমি আর বাবা জানি। আর আজ তুমি জানলে। কিন্তু গোপনে বাড়ি বানানোর কি দরকার ছিল? দরকারটা আজ কাজে এসেছে ঈশানী। বাবা আমাকে বলেছিল কথাটা কাউকে না বলতে। তাই বলিনি। তাছাড়াও বাবা জানতো মায়ের মন কেমন। আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি বাবাকে বিশ্বাস করিনি। তারপর আমাদের সবাইকে এক রাখতে বাবা বলেছিল তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। কিন্তু সত্য এটাই, সম্পত্তির ভাগ সমানভাবে বাবা আমাদের তিনজনকে দিয়ে গেছে। হুমম, বুঝলাম।
শ্বশুর আব্বার বুদ্ধি আছে, বুঝতে হবে। হুমম, এবার চলো তো বাড়ির ভেতরে। বাড়ির ভেতরটা দেখে মনেই হচ্ছে না এ বাড়িতে কেউ থাকে না। আচ্ছা, বাড়িটা এত চকচকে কেন? কারণ এ বাড়িতে মাঝে মাঝে আমি আসি আর কাজের লোক আছে, তারা প্রতিদিন এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে চলে যায়। শুধু এবার একটা রান্না করার মানুষ দরকার। তোমাকে দিয়ে তো আর রান্না করাতে পারি না। ধুর, কি যে বলেন না আপনি! বিয়ের আগে কত রান্না করেছি, আর আজ রান্না করে স্বামীকে খাওয়াতে পারবো না? তবুও আমার বউকে দিয়ে আমি কখনো রান্না করাবো না। এত সুন্দর আর নরম তুলতুলে হাত দুটো কি কাজ করার জন্য নাকি? এটা তো আমার বউয়ের হাত, আমি সারা জীবন যত্নে রাখবে। থাক, আর কিছু বলতে হবে না। আপনার কথা শুনে এখন আমার হাসি পাচ্ছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। ও বাড়িতে শাশুড়ি আম্মা আমাদের চলে আসার খুশিতে পার্টি দিয়েছে, তার বয়সী আরো কয়েকজন মুরব্বিদের নিয়ে। বাড়িতে ডিজে গান চলছে। সেই নিশির একটা ড্রেস পরে চোখে সানগ্লাস লাগিয়ে পার্টিতে এসে দাঁড়িয়েছে, আর সকলে তার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তিনি হেলে দুলে হাঁটতে গিয়ে উঁচু হিলটাতে বেঁধে ধরাম দিয়ে নিচে পড়ে যায়। আবার ওঠে একটা অট্টহাসি দিয়ে হাই লেডিস বলতে বলতে এগিয়ে আসে। তার সাজ পোশাক দেখে পার্টির সকলে হাসছে, কিন্তু সেদিকে তার নজর নেই। নিশি বলছে, মা, তোমাকে যা ঝাক্কাস লাগছে না দেখতে, একদম আমার ছোট বোন। দেখো না, দেখো সকলে কিভাবে হিংসায় হাসছে। তিনি ভাব দেখিয়ে সামনে আসা চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে নেয় আর বলে, আমি জানি সবাই আমাকে দেখে হিংসা হয়, কারণ আমার মতন এত মডার্ন এখানে কেউ নেই। তো যা বলছিলাম, আজকের পার্টি টা দিয়েছি কারণ আমি আমার সতীনের ছেলে আর তার বউকে তাড়িয়ে দিয়েছি। সবাই হাততালি দাও। নিশি জোরে জোরে হাতহাতি বাজাতে থাকে। অন্যরা চুপ হয়ে আছে। শাশুড়ি আম্মা নিশির কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই নিশি, কেউ হাতহাতি বাজায় না কেন? আমার তো ইনসাল্ট বোধ হচ্ছে। দাঁড়াও মা, বলছি। কাকি আম্মা, চাচি আম্মা, আপনারাও বাজান। সবার হাত উঁচু করে দিয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলে, হাততালি। সকলে একসাথে হাততালি বাজায়। শাশুড়ি আম্মা খুশি হয়ে যায়। তিনি একটা হাসি দিয়ে হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে হাঁটতে গেলে বুঝতে পারে হিলটাই ছিঁড়ে গেছে। তিনি নিচু হয়ে হিলটা খুলে ফেলে, তারপর হিলের ফিতা ঘুরিয়ে দূরে ছুঁড়ে মারে। পার্টির সকলে তার কাণ্ড দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তিনি অনেক ভাব নিয়ে বলে, অবাক হবার কিছু নেই, এটা বড়লোকদের নিউ ফ্যাশন। তারপর হেলে দুলে হেঁটে সবার মাঝখানে আসে আর বলে, এখন পার্টিতে ড্যান্স হবে। আমি জানি আমার মতন এত ভালো এখানে কেউ ড্যান্স করতে জানে না, তবুও আজ কম্পিটিশন হবে। যদিও আমি হারবো না, তবুও আমি ড্যান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর এই প্রতিযোগিতায় যে জিতবে সে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। টাকার কথা শুনে সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সকলে এগিয়ে এসে এসে নিশির কাছে নাম লেখায়। নাম লেখানো শেষ হলে মাইক হাতে নিয়ে শাশুড়ি আম্মা সবাইকে আবার বলে, আমি সকলকে বলেছি এটা একটা বড় পুরস্কারের প্রতিযোগিতা। সকলে বুঝতেই তো পারছেন যে জিতবে সে লাখপতি হয়ে যাবে। এজন্য প্রতিযোগিতায় সবাইকে নেব না। যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে থেকে বেছে বেছে নাম রাখব যারা ড্যান্স জানে। সকলে এসে আড়ালে শাশুড়ি আম্মার গায়ে হাত বুলিয়ে বলে, আমার নামটা লিখিয়ে দে, আমি না তোর সই। আর আমি ভালো ড্যান্স জানি। শাশুড়ি আম্মা তাদের শর্ত দেয়, চা পানি খাওয়ার জন্য 2000 করে টাকা দিলে তাদের নামটা দিয়ে দেবে, আর সবাই লাখপতি হওয়ার লোভে তার শর্তে রাজি হয়ে যায়। তার হাতে চুপি চুপি 2000 করে টাকা গুজে দিয়ে যায়। প্রতিযোগিতা শুরু হবে এমন সময় তিনি মাইকে ঘোষণা দিয়ে বলে, এই প্রতিযোগিতায় একজন একজন করে ড্যান্স করা যাবে না, সবাই একসাথে ড্যান্স করবে, আর তার ভেতর থেকে সিলেক্ট করা হবে। সকলে একমত তার সাথে। পার্টিতে গান বাজছে। बिच्छू मेयर नैना बड़ी जहरीली एंक मारे, कमसन कमरिया साली एक थमके से लाख मारे। बिच्छू मेयर नैना बड़ी जहरीली एंक मारे, कमसन कमरिया साली एक थमके से लाख मारे। नोट हजारों के खुल छुट्टा कराने आए, हसन की चीली से बीड़ी चिलम जलाने आए। आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए।
आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए। आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए। आई चिकनी चैमेली छुप के अकेली पव्वा चढ़ा के आए। গানের ফাঁকে ফাঁকে লাফাতে লাফাতে দাপিয়ে ঝাঁপিয়ে ল্যাং বুথা উষ্টা মেরে সবাইকে ফেলে দেয় শাশুড়ি আম্মা। তারপর কোমর ঢুলিয়ে ঢুলিয়ে বলে, আমি এখনো ড্যান্স করছি দেখো, পড়ি নাই কিন্তু। নিশি এসে শাশুড়ি আম্মার হাত ধরে উঁচু করে বলে, মা জিতছে, সবাই হেরে গেছেন আপনারা, এই 1,00,000 টাকা পুরস্কার মায়ের, এই নাও মা। এ বাড়িতে আমরা সবাই একসাথে না থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। উনি আমাকে একদম অলস বানিয়ে ফেলছে। এসেছি ধরে কিছু করতেই দিচ্ছে না, রান্না করা তারপর খাইয়ে দেওয়া, এমনকি গোসলটা পর্যন্ত করিয়ে দেওয়া। উনি আমাকে কখনো চোখের আড়াল করছেই না। রাতে ডিনার শেষে উনি আমাকে কোলে করে রুমে নিয়ে আসে। তাকিয়ে দেখি উনার চোখ মুখ বসে গেছে, হয়তো সারাদিনে এত ধকল সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে উনি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ে, ঈশানী আমার মাথাটা একটু টিপে দিবে? আমি উনার মাথাটা টিপে দিতে থাকি। আমি উপলব্ধি করি উনার চোখের পানিতে আমার হাঁটু ভিজে যাচ্ছে। তাহলে কি উনি কাঁদছে? আমি উনাকে টেনে আমার দিকে ঘুরিয়ে নিই, দেখি উনার চোখে পানি। এ কি আপনি কাঁদছেন? উনি চোখের পানি মুছে উঠে বসে আমার গালটা হাত দিয়ে ধরে বলে, ধুর, কাঁদতে কেন যাব? আমি বুঝতে পারলাম উনি হয়তো আমার কাছ থেকে নিজের কান্নাটাকে লুকাতে চাইছে। উনার কষ্ট পাওয়াটাও যে অস্বাভাবিক কিছু নয়। এতগুলো বছর ধরে যাদের আপন ভেবে আসলো, আজ তারাই এত সহজে উনাকে পর বলে দিল। আমি আর এটা নিয়ে উনাকে কোনো প্রশ্ন করলাম না। উনাকে শুয়ে পড়তে বললাম। উনি শুয়ে পড়তেই উনার বুকে মাথাটা চেপে ধরে রেখে বললাম, আমাকে একটু আদর করবেন? উনি আমাকে জড়িয়ে ধরল আর আমার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়। আমি উঠে বসলাম আর উনাকেও টেনে উঠালাম আর উনার গালটা 2 হাতে ধরে বললাম, এভাবে আদর করলে ঘুম হবে না। উনি একটা মুচকি হাসি দিয়ে আমাকে কাছে টেনে নেয় আর আমার কপালে আর ঠোঁট আলতো স্পষ্ট ছুঁয়ে দিয়ে বলে, এখন ঘুম হবে না। উনি আমার শাড়ির আঁচলটা সরিয়ে বুকে একটা ঠোঁটের আলতো পোর্স দিয়ে বলে, এখন ঘুম হবে না। এবার উনি আমার ব্লাউজের বোতামগুলো খুলতে থাকে। আমার বুক ধুপ ধুপ করছে। আমি উনার হাতটা ধরে বসি, তারপর উনাকে শুইয়ে দিয়ে উনার বুকে মাথা রেখে শুয়ে পড়ি আর বলি, ঘুমান, আজ অনেক আদর করেছেন। আর না, উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার ঘুম হয় না। আমি ভাবি, এত নিষ্ঠুর কেন আমার শাশুড়ি আম্মা? হোক না উনি তার সতীনের ছেলে, তাই বলে এতটা অন্যায় করবে উনার সাথে? না, হের একটা শাস্তি ওদের দেওয়া লাগবে। উনাকে আর এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। উনি তো ওদেরকে ভালোবাসে, নিজের ভাবে, তাই উনার জন্য হলেও একবার শেষ চেষ্টা করতে হবে। সকালে আড়মোড়া ভেঙে চোখ মেলে চেয়ে দেখি উনি আমার সামনে ধোয়া ওঠা 1 কাপ গরম চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ঝটপট উঠে বসি আর ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। এ কি, আজ আমি সকাল 9টা পর্যন্ত ঘুমিয়েছি? কথাটা ভাবতেই কতটা লজ্জা লাগছে যে আমার স্বামী আমার জন্য চা করে এনে না ডেকেই দাঁড়িয়ে আছে। আমি উনার হাত থেকে চায়ের কাপটা কেড়ে নিয়ে পাশের টেবিলের উপরে রাখি আর উনাকে টেনে বিছানায় বসায়। এটা কেন করলেন আপনি? আমাকে একটা বার ডাকলে কি হতো? কেন তোমার ভালো লাগে নি? এটা ভালো লাগার মতো কাজ? একদম বোকার মতন কথা বললেন। কিন্তু ঈশানী, চুপ, একটাও কথা বলবেন না। একদম অলস বানিয়ে ফেলেছেন আমাকে আপনি। লোকে শুনলে কি বলবে? ছি, আমার বাবা কি আমাকে এই শিক্ষা দিয়েছে? এভাবে কেন ভাবছো ঈশানী? স্বামীরা কি স্ত্রীদের যত্ন নিতে পারে না? একটু ভালোবাসতে পারে না? এতে খারাপের কি আছে? তাই বলে এমন ভালোবাসা? শাশুড়ি আম্মা জানলে পাড়ায় পাড়ায় গিয়ে ঢোল পিটিয়ে বলে বেড়াবে। সেটা কতটা অসম্মানে বুঝতে পারছেন আপনি? উনি আমার মুখটা চেপে ধরে বললেন, এখানে মা নেই, আর মা কখনো জানতেও পারবে না আমি আমার বউকে কিভাবে যত্ন করছি। এখন নাও তো। মুখটা ছেড়ে দিয়ে উনি আমার হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয়। চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও।
আমি আর কিছু বললাম না, চুপচাপ উনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলাম। একই চায়ের স্বাদটা এমন কেন? কেমন? চিনির বদলে নুন দিয়েছেন নিশ্চয়? কই, আমি তো ঠিকঠাক মতোই সবকিছু দিয়ে বানিয়েছি। হুম, আমার মনে হচ্ছে চায়ের মধ্যে কিছু একটা বাদ পড়ে গেছে, কিন্তু কি? কই দেখি, দাও তো। উনি আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিয়ে দেখে। একই ঈশানী, সবই তো ঠিক আছে। ঠিক আছে, দেন এবার আমি খাই। উনার হাত থেকে চায়ের কাপটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে পুরো চাটা খেয়ে নিই। তারপর বলি, তখন এই চায়ের কাপে আপনার ঠোঁটের ছোঁয়া ছিল না। এখন ভালো হয়েছে। আহা, অমৃত স্বাদ। আমার ঠোঁটের ছোঁয়াতে তোমার চা অমৃত হয়ে গেল। বাবা, এখন থেকে তাহলে রোজ সকালে পাবে? মানে মানে বুঝছো না? না, রোজ চা পাবে তাই বললাম। তার মানে রোজ আপনি চা করে খাওয়াবেন আমাকে? ফ্রেশ হয়ে নিচে চলো তো, নয়তো আমার অফিসের দেরি হয়ে যাবে। উনি আমাকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে এসে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আমার সামনে ধরে দাঁত বের করতে বলে, এটাও কি আপনি করে দিবেন? আমি পারবো, দেন। উনি আমার হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে চলে যায় আর বলে যায়, তাড়াতাড়ি নিচে এসো, তোমাকে খাইয়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। কিছুক্ষণ পর আমি নিচে নেমে দেখি উনি ব্রেকফাস্ট সাজিয়ে টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে উনার পাশে বসে একসাথে ব্রেকফাস্ট করছি। উনি বলছে, জানো ঈশানী, ছোটবেলা থেকেই এভাবে আমি বাড়িতে সব কাজ করতাম। এগুলোতে আমি অভ্যস্ত। বাবা যখন সব সম্পত্তি আমার নামে করেছে বলেছে, সেদিন থেকেই মা বদলে গিয়েছিল। আমাকে কোনো কাজ করতে দিত না। কিন্তু আমি ভাবতাম ওটা মায়ের ভালোবাসা। মা তখন থেকেই আমাকে মাথায় করে রাখত। বাড়িতে ৩-৪টা কাজের লোক রেখেছিল, যেই কাজগুলো আমি করতাম সেগুলো করার জন্য। একটা সময় পর আমি ভেবেছিলাম মা হয়তো নিশু আর তপুর মতোই আমাকে ভালোবাসে। কথাটা বলে উনি থেমে যায়। আমি তাকিয়ে দেখি উনার চোখে পানি। আমারও চোখে পানি চলে আসে। দুজনেই চুপ হয়ে আছি। কিছুক্ষণ পর উনি আমার হাতটা স্পর্শ করে। আমি চেয়ারটা এগিয়ে উনার কাছে গিয়ে বসি। তারপর উনার গালটা ধরে বলি, আপনি নিজেও জানেন না আপনি কতটা ভালো। আমি আপনাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। একটা কথা বলবো ঈশানী, একটা নয়, হাজারটা বলুন, তুমিও আমাকে কখনো ঠকিয়ে চলে যাবে না তো? আমি জানি তোমার মতন এত সুন্দরী একটা মেয়ের স্বামী হওয়ার যোগ্য না আমি। আমি উনার মুখটা চেপে ধরি। এসব কি বলছেন আপনি? আপনার স্ত্রী হয়ে তো আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। মৃত্যু ছাড়া আর কিছুই আপনার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো? মম, কারণ আপনাকে আমি খুব ভালোবাসি। উনি আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। তারপর উনি অফিসে চলে গেলে রুমে এসে ভাবতে থাকি কিভাবে শাশুড়ি আম্মাকে শিক্ষা দেওয়া যায়। ওদিকে শাশুড়ি আম্মা কালকের ঘটনার পর ধুমধাম পিটানি খেয়েছে সকলের কাছে। সবাই শাশুড়ি আম্মাকে ইচ্ছা মতো কেলানি দিয়েছে। এখন সে বিছানায় ভাঙা কোমর নিয়ে বসে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। নিশি, আমাকে একটু পানি দিয়ে জানা, ওষুধ খাবো মা। নিশি নিজের রুমে জোরে মিউজিক চালিয়ে ড্যান্স করছে। মায়ের কথার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে না। শাশুড়ি আম্মা আস্তে করে বিছানা থেকে উঠে নেওলাতে নেওলাতে নিশির রুমে গিয়ে মিউজিকটা অফ করে দেয়। নিশি থেমে গিয়ে পিছনে ঘুরে মাকে দেখে রেগে যায়। তোমার সাহস তো কম না, তুমি মিউজিক অফ করেছ। আমি ওষুধ খাবো, পানি চেয়েছিলাম তোর কাছে। উঠে যখন এখানে আসতেই পেরেছ তখন নিজেই গিয়ে পানি নিয়ে ওষুধ খাও। মানে বুঝতে পারছো না? এই বাড়িটা এখন আমাদের দুই ভাই বোনের। এখন থেকে তোমার কোনো হুকুমই আমরা মানব না। যা ইচ্ছা তাই করব স্বাধীনভাবে। যাও এখান থেকে, আমাকে ড্যান্স করতে দাও। কথাটা বলে নিশি শাশুড়ি আম্মাকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয়। আর শাশুড়ি আম্মা ভাঙা কোমর নিয়ে নিচে পড়ে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু কেউ তার কাছে আসে না। নিশিও আবার জোরে মিউজিক চালিয়ে তার রুমে ড্যান্স করতে থাকে। হয়তো শাশুড়ি আম্মার চিৎকারও আর তার কানে পৌঁছায় না। কলিং বেলের আওয়াজে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি ক্ষত বিক্ষত অবস্থা উনি এসে দাঁড়িয়ে আছে।
সাথে বাবাও আছে। উনাকে এমন অবস্থায় দেখে আমি অনেক বর্ষর একটা ধাক্কা খাই। ধাক্কাটা সামলে নিয়ে কোনোমতে বাবা আর আমি উনাকে ধরে ভেতরে আনলাম। উনি ঠিকভাবে চলতেও পারছে না। এই তো কিছুক্ষণ আগে সুস্থ মানুষ বাড়ি থেকে বের হলো, তাহলে এমন অবস্থা কিভাবে হলো? কে করলো এমনটা? আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, তোমার জামাইয়ের এই অবস্থা কে করেছে? বাবা আমায় কাঁদতে কাঁদতে উত্তর দিল, আর বলিস না মা, স্যার অফিসে আসার আগেই আজকে তপু এসে স্যারের চেয়ার দখল করে নিয়েছে। তারপর অফিসের সব ইম্পর্টেন্ট ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়ে আধা ঘন্টার মধ্যে সব ফাইল পুনরায় স্যারকে তৈরি করতে বলেছে। স্যার না পারায় অফিসের সকলের সামনে স্যারকে এভাবে মেরেছে তপু। বাবার মুখে কথাটা শুনেই আমি রেগে যাই। কি, ওই পুচকে তপুর এত বড় সাহস যে ওনাকে এভাবে মেরেছে? ওকে তো আমি যাব। আর উনি আমার হাতটা টেনে ধরে, কোথায় যাচ্ছ ঈশানী? আমার হাত ছাড়ুন, যেতে দিন আমাকে। আজ ওকে ওর জায়গা দেখিয়ে দিয়ে আসবো অফিসের সকলের সামনে। তার কোনো প্রয়োজন নেই এখানে বসো। না, আজ আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আপনার মতন সরল মন আমার নয়। আমি যাদের ভালোবাসি তাদের কষ্ট সহ্য করতে পারি না, কখনোই না। বাবা, আপনার মেয়েকে শান্ত হতে বলুন, বোঝান ওকে। তপু আমার ছোট। প্রথম দিন অফিসে এসে আবেগের বশে ভুল করে বসেছে। কি, ও আপনার ছোট? আবেগের বশে ভুল করে বসেছে? এটা ভুলো না অন্যায়। এত সরল কেন আপনি? কেন এত সহ্য করেন অন্যের অপমান? ঈশানী, বুঝতে চেষ্টা কর। কি বুঝবো আমি? আমার কথা কখনো ভাবেন? আমার খুব কষ্ট হয় আপনাকে এভাবে অপমানিত হতে দেখলে, কষ্ট পেতে দেখলে। আমার জন্য হলেও এবার একটু মাথা উঁচু করে বাঁচুন। আমি পারি না এসব সহ্য করতে। উনি উঠে দাঁড়িয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর বলে, ঈশানী, আমার সাথে থাকতে কি তোমার কষ্ট হয়? এভাবে কেন বলছেন আপনি? চাইলে তুমি তোমার বাবার সাথে চলে যেতে পারো। আমি চাই না আর এই অশান্তি। অশান্তি মানে? আমি অশান্তি করছি? না, আমি সেটা বোঝাতে চাইনি। আমি তো শুধু চাই আবার এক হয়ে যেতে, যেন মন থেকে সবাই আমাকে আপন ভাবে। জানি একটু সময় লাগবে, কিন্তু এভাবে আমি হেরে যেতে পারবো না। তুমি কি চাও না আমরা আবার একসাথে থাকি? উনার কথাটা শুনে আমি অবাক হই। যেই মানুষটাকে সবাই অপমান করে সে সবার সাথে মিলে মিশে থাকতে চাই। এত ভালো কেন এই মানুষটা? আমি উনাকে ঝাপটে ধরে কাঁদি আর বলি, এমন কেন আপনি? এত ভালো স্বামী আমার চাই না। একটু খারাপ হন না আমার জন্য। উনি আমায় কিছুই বলে না, একদম নিশ্চুপ হয়ে থাকে। আমি উনাকে নিয়ে সোফাতে বসিয়ে রুম থেকে ব্যথা জায়গায় লাগানোর জন্য ওষুধ নিয়ে আসি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে উনাকে দেখে রাখতে বলে চলে যায়। আমি শাড়ির আঁচল দিয়ে উনার মুখের ক্ষতস্থানগুলোতে জমাট বেঁধে থাকা রক্ত মুছিয়ে দিয়ে তারপর ওষুধ লাগাতে নিলে উনি ব্যথায় আহ করে ওঠে। নির্দয়, পাষাণ, বেঈমান যেই ভাইকে এতগুলো বছর ধরে ছেলের মতো করে মানুষ করলেন, আজ সেই ভাই আপনাকে মেরেছে। ওর হাত খসে পড়বে। কি বলছো ঈশানী এসব? তো কি বলবো? যেতে তো দিলেন না। এবার আমি যা ইচ্ছা তাই এখানে বসেই বলবো, একটা কথাও বলবেন না। উনার হাত আমার কাঁধে উপরে পেঁচিয়ে বলি, রুমে চলুন, এখন একটু ঘুমাবেন। আর কখনো যদি বাড়িতে একটা কাজও করতে দেখেছি আপনাকে তো আমার একদিন কি আপনার একদিন। কিন্তু ঈশানী, একটা কথাও বলবেন না। সব কাজ এখন থেকে আমি করব। 2 দিন উনাকে আমি অফিসে যেতে দিলাম না, বিছানা থেকে উঠতে দিলাম না। বলে দিয়েছি, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই রুম থেকেই বের হবেন না। আমার কথা মতো উনি সারাদিন রুমে বসে থাকে আর আমি বাড়ির সব কাজ করার ফাঁকে ফাঁকে উনাকে এসে দেখে যায়। ওদিকে অফিসের সব ইম্পর্টেন্ট ফাইল পুড়িয়ে তপু সেদিন যেই ভুলটা করেছিল তার জন্য আজ মাশুল দিচ্ছে। ক্লায়েন্টরা এসে তার কাছে জবাবদিহিতা চাচ্ছে আর সে ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছে। কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিরুপায় হয়ে উনাকে ফোন করেছিল, কিন্তু তপু তো এটা জানে না উনার ফোনটা আমার কাছে। যতবারই তপু ফোন করেছে আমি কেটে দিয়েছি আর মেসেজগুলো সিন করে রেখে দিয়েছি।
এখন এসেছে সময় তপু বুঝবে উনি ওর জীবনে কি। ও বাড়িতে শাশুড়ি আম্মা এখনো সেই ভাঙা কোমর নিয়ে বিছানায় কাতরাচ্ছে আর চিৎকার করছে। সবাইকে ডাকছে কিন্তু কেউ তার ধারে কাছেও আসছে না। এখন তার আমাদের কথা মনে পড়ছে আর ভাবছে ওনাকে আর আমাকে বাড়ি থেকে বের করে ভুল করেছে। নিশি আছে আধুনিকতার যুগ নিয়ে। আগে যেমন মায়ের কথায় ভয় পেত, মায়ের চোখ রাঙানিতে কেঁপে উঠত, এখন আর তা করে না। বরং মাকে উঠতে বসতে কথা শোনায়, বাড়িটা তার, সে যা ইচ্ছা তাই করবে। কেউ বাধা দিতে আসবে না, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আজ উনি সম্পূর্ণ সুস্থ। আমাকে বলেছে ও বাড়িতে একটু যেতে চায়, আমি আর না করলাম না। শুধু শর্ত দিয়েছি আমাকেও সাথে করে নিয়ে যেতে হবে। উনি রাজি। দুজনে একসাথে ও বাড়িতে গেলাম। বাড়ির কলিং বেল টিপলাম, দেখি দরজাটাই খোলা। খেয়াল করি ভেতর থেকে জোরে মিউজিকের আওয়াজ আসছে। দুজনে ভেতরে গিয়ে দেখি ছোট ছোট ড্রেস পরে মদ খেয়ে নিশিকে তার ফ্রেন্ডের সাথে ঢুলে ঢুলে ডান্স করতে। হয়তো পার্ট চলছে। পাশ থেকে একটা ছেলে নিশিকে বাজেভাবে স্পর্শ করছে। নিশি অস্বস্তি বোধ করে তাকে ধাক্কা দিতে যায় আর সে নিশির হাতটা ধরে টেনে নিশিকে ওর রুমে নিয়ে যায়। মাতাল অবস্থায় নিশি তো ছেলেটাকে বাধাও দিতে পারছে না। ছেলেটার শক্তির কাছে নিশি যে কিছুই না। এমন সময় উনি গিয়ে নিশির উপর থেকে ছেলেটা টেনে ইচ্ছা মতো পিটাতে থাকে আর বলে, তোর সাহস হয় কি করে তুই আমার বোনকে স্পর্শ করিস? ছেলেটার হাতটাই উনি ভেঙে দিয়েছে আর এমন কেলানি দিয়েছে যে চাইলেও ছেলেটা আর কোনো দিন অন্য মেয়েকে স্পর্শ করার সাহস পাবে না। এই মাইরটার কথা মনে পড়বে। উনার ভেতরে যে এতটা তেজ আছে তা আমি আজকে জানলাম। যাকগে, যা হয় ভালোর জন্য। ননদটা তার ভাইয়ের ভালোবাসা বুঝেছে। সে এখন তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছে, ক্ষমা চাইছে ভাইয়ের কাছে। উনি বোনের সাথে কোনো কথা না বলে বাইরে এসে পার্টির মিউজিকটা অফ করে দেয় আর সবাইকে বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। সবাই বের হয়ে গেলে উনি আর আমি তৃষ্ণার্ত কণ্ঠে কাউকে বলতে শুনি, পানি পানি। শাশুড়ি আম্মার রুম থেকে আওয়াজটা আসছে। আমি আর উনি ছুটে গেলাম। দেখি শাশুড়ি আম্মা বিছানায় ছটফট করছে। উনি গিয়ে তাকে ধরে উঠিয়ে বসায় আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে কি হয়েছে। উনার কান্না দেখে শাশুড়ি আম্মার মন গলে। তিনি উঠে উনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আমাকে ক্ষমা করে দেউদয়। তুই আমার ছেলে। তপু, নিশি ওরা আমার কেউ না। নিশির দিকে তাকিয়ে দেখি ও মাথাটা নিচু করে আছে। উনি নিশিকে গিয়ে জিজ্ঞাসা করল, মায়ের এই অবস্থা কি করে হলো বল নিশি, বল। নিশির মুখে কোনো উত্তর নেই। নিশি কেঁদে উঠে উনার কাছে ক্ষমা চায়, তারপর শাশুড়ি আম্মার কাছে এসে পা জড়িয়ে ধরে ক্ষমা চাই আর বলে, আমি ভুল করেছি মা, আমায় ক্ষমা করে দাও। শাশুড়ি আম্মা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তিনি হসপিটালে। নিশি আবার তার কাছে ক্ষমা চাইলে উনি নিশিকে ক্ষমা করে না। তারপর উনি আর আমি বুঝায় নিশি নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দিন। আমাদের কথায় শাশুড়ি আম্মা নিশিকে ক্ষমা করে দেয়। ওদিকে ক্লায়েন্টের কোনো হিসাব মিলিয়ে দিতে পারছে না তপু। বিজনেসের কিছু না বোঝা সত্ত্বেও এমন খামখেয়ালিপনায় ফাইলগুলো পুড়িয়ে ভুল করে বসল। তারা পুলিশের হাতে ধরিয়ে দেয় তপুকে। আর পুলিশ উনাকে ফোন করে তপুকে অ্যারেস্ট করা হয়েছে সেই খবরটা জানাতে। উনি খবরটা পাওয়া মাত্র ছুটে যায় পুলিশ স্টেশন আর সব ক্লায়েন্টদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে তপুকে ছাড়িয়ে আনে। তপুও নিজের ভুল বুঝতে পারে আর ওনার কাছে ক্ষমা চাই। উনিও ক্ষমা করে দেয়। শাশুড়ি আম্মা আমাদের আর যেতে দেয় না, এ বাড়িতেই থাকতে বলে। সেই দিন উনাকে দিয়ে সই করিয়ে নেওয়া দলিলটা শাশুড়ি আম্মা ছিঁড়ে ফেলে আর বলে, এই বাড়িটা উদয়ের ছিল আর উদয়েরই থাকবে। উনি মুচকি হেসে শাশুড়ি আম্মাকে বলে, এই বাড়িটা শ্বশুর আব্বা মৃত্যুর আগে শাশুড়ি আম্মার নামে লিখে রেখে গেছে। শুধু তাই নয়, সকলের নামেই একটা করে বাড়ি রেখে গেছে। তার মধ্যে একটা বাড়িতেই আমরা এতদিন ছিলাম। শাশুড়ি আম্মা কথাটা শুনে বিশ্বাস করতে পারে না। উনাকে জিজ্ঞাসা করে, শ্বশুর আব্বা এমনটা কেন করেছে? উত্তরে উনি বলে, আমাদের সবাইকে এক সংসারে বেঁধে রাখতে, আমরা যাতে একসাথে মিলেমিশে থাকি এই জন্য করেছে। যা কাজ শ্বশুর আব্বার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে।
সবাই একসাথে আছি। উনিও আগের থেকে অনেকটা চালাক হয়েছে। তবে আমার সাথে উনার এখন প্রচণ্ড আকারে ঝগড়া হয়। মাঝে মাঝে তো ঝগড়া করে শাশুড়ি আম্মার রুমে গিয়ে ঘুমায়। তারপর উনি আমাকে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে রুমে এনে শুইয়ে দেয়। সকালে উঠে যখন নিজেকে উনার বুকে আবিষ্কার করি তখন বলি, এটা আপনার কেমন ভালোবাসা? কাল রাতেই তো ঝগড়া করে বের করে দিলেন, আবার নিজেই নিয়ে এলেন। ও ঈশানী, এত রাগ করো কেন? এভাবে কেউ রাগ করে চলে যায় নিজের রুম থেকে? তো কি করব? আপনি তো আমায় ভালোইবাসেন না। কখনো বলেনি না ভালোবাসি। ভালোবাসি বলাটা কি খুব জরুরি? এটা আমার নীরব ভালোবাসা ঈশানী। এটা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। আমি মুখ টিপে হাসি। বাহ, উনি তো দেখছি রোমান্টিক ভাষায় কথা বলাও শিখে গেছে। সমাপ্ত।